কোশ্চেনটাও কিন্তু ইলেকট্রোলাইটের কোশ্চেন। অ্যান্সার এখানেই দেয়া আছে, মানে কারণটা এটা কি তোমাকে জাস্ট পয়েন্ট আকারে দেয়া, তুমি এটাকে গুছায়া সুন্দরভাবে মার্ক অনুযায়ী লিখবা, কত মার্কের কোশ্চেন আসছে ওটার উপর ভিত্তি করে তুমি অ্যান্সারটা লিখবা। ঠিক আছে? আর তোমাদের তো কোনো কিন্তু ওরকম 4টা কোশ্চেন দিবে, 4টারই অ্যান্সার করতে হবে, ঠিক আছে? এটা তো জানো, অলরেডি ফাইনাল পরীক্ষা দিছো। ফাইনালে হচ্ছে কয়টা? ফাইনালে 4টা থাকে। আচ্ছা 40 মার্কের, এখানে হচ্ছে 3টা থাকবে, বাট 3টার মধ্যে একটা সেটের সাথে অথবা থাকবে, যে একটা সেট থাকবে যেটার সাথে তোমার কিছু অথবা থাকবে। টোটাল অথবা মিলে হচ্ছে মিডেও মনে হয় 10 মার্কের না, 10 বা তার থেকে একটু কম থাকে, 7-8 মার্কের মতো অথবা থাকে। ফাইনালে মনে হয় 10, ফাইনালে হচ্ছে ম্যাক্সিমাম 10 মার্কের অথবা থাকে, 10-এর বেশি অথবা থাকবে না। মানে অ্যান্সার 3টাই করতে হবে। ইভিনিং এ যেমন একটা অপশন আছে 4টা দেয়, ওর মধ্যে থেকে 3টা কোশ্চেন অ্যান্সার করতে হবে, বাট ইয়াতে ডে ব্যাচে হচ্ছে 3টা দেয়, 3টারই অ্যান্সার করতে হবে। ওই কোশ্চেনের মধ্যেই মনে করো একটা কোশ্চেনের এ এর অথবা থাকবে বা বি এর অথবা থাকবে, এরকম। তো 2টা কোশ্চেনের মধ্যে তুমি এ বি সি ডি এর মধ্যে অথবা পাবা, পুরো সেট ওয়াইজ অথবা পাবা না। আর এগুলা আসলে এখানে যে দিছে এগুলা পড়ার কিছু নাই, এগুলো হচ্ছে ল্যাবে করছো তোমরা, ল্যাবের জিনিসপত্র। ল্যাব তো করতেছো তাই না? ল্যাব আছে না তোমাদের? জি ম্যাম। ম্যাম ল্যাব করে অবস্থা কাহিল। খুব তো ছবি দাও ফেসবুকে। ম্যাম 6টা ক্লাসের লেগে আপন কিনা ডাক্তার হয়ে গেছি গে। অ্যাপ্রনও কিনা লাইছো? কিনতে বাধ্য, ম্যাম ক্লাসে জোর ঢুকতে করে দেয় না। কিনাইছে ম্যাম। তাই? ম্যাম এক হ্যাঁ, সেমিস্টারের জন্য অ্যাপ্রন কিনে দিতে দাঁড়ায় ম্যাম হবে। ল্যাব ম্যাম করতে এক করতে 2 সেমিস্টার তো ঘন্টার বাদ, জায়গায় 3.5 মাত্র ঘন্টা। আচ্ছা 6টা ক্লাস। টেক্সটাইল স্টুডেন্টের তাও অ্যাপ্রন কিনলে বুঝতাম, টেক্সটাইল স্টুডেন্টের অ্যাপ্রন লাগে কারণ ওরা হচ্ছে মানে টেক্সটাইলের স্টুডেন্টরা হচ্ছে তোমার ইনঅর্গানিকের একটা ল্যাব করে, তোমরা যেটা করতেছো এটা ওরা করে। ওদের তোমরা যেমন 8টা এক্সপেরিমেন্ট করবা, আর ওরা হচ্ছে 12টা এক্সপেরিমেন্ট করে, একই ল্যাব। তারপরে ওদের সেকেন্ড সেমিস্টারে অর্গানিক একটা ল্যাব আছে। দেন হচ্ছে ওদের ওয়েট প্রসেসিং এর কেউ যদি মেজর করে বা ডাইং এর ল্যাব গুলা যখন করবে, আরো তো হায়ার মানে ওদের মেজরই তো হচ্ছে এগুলা, ওগুলা ল্যাবে ওদের লাগবে এখন, কারণ কেমিক্যালের ল্যাব ওদের 2-3টা আছে, ওদের লাগে। কিন্তু দেন আমি তো সিএসসি স্টুডেন্টদের কিন্তু বলি নাই। ম্যাম বইলা দেন ম্যাম, আমরা একটু প্যারা নিচ্ছি, ওরাও একটু নিক। টেক্সটাইল স্টুডেন্টদের বলা উচিত, ওদের তো লাগবে অনেকগুলাই আসলে। ম্যাম সবাইরে বলেন ম্যাম, গণহারে ম্যাম, ট্রিপল স্টুডেন্টও ম্যাম সিএসসি করলে ম্যাম ওদেরও বলেন। ল্যাবে এই একটা অ্যাপ্রন কিনা প্যারা হয়ে গেল তোমাদের। ম্যাম এই অ্যাপ্রনের টাকাটা দিয়ে আমরা কত কিছু খাইতে পারতাম না? আরে কয় টাকা অ্যাপ্রনের দাম? আমি এখনো কিনি নাই ম্যাম। প্রবলেম তো ম্যাম অ্যাপ্রন কিনাতে না ম্যাম ম্যাম, দারাজ থেকে অ্যাপ্রন অর্ডার দিছে অনেকে ম্যাম, 300 টাকা তো হবেই। কত কি প্রবলেম তাইলে? ম্যাম এটা পরে ম্যাম ক্লাস করা দাঁড়ায় দাঁড়ায় ম্যাম অসম্ভব, এত গরম। ইস ইস, এত গরম! সিএসসি পড়ে না বড় লোক সবাই, কেমিস্ট্রি পারে গরিব মানুষ। 4টা-5টা বছর ল্যাব করলাম দাঁড়ায় দাঁড়ায়। তোমাদের ল্যাবে তো এসি টেসি আছে, আমাদের ল্যাবে ফ্যানও নেই, ফ্যান লাগানোই নাই। কেমিস্ট্রি ল্যাব গুলোতে কোনো ফ্যানই থাকে না, কারণ ফ্যান ছাড়াই যায় না, ওয়েট নিতে হয়। বিভিন্ন কেমিক্যালস আছে যেগুলো ফ্যান ছাড়লে সমস্যা, উড়ে যাবে এই সেই অমুক সমুক। ফ্যান আচ্ছা ম্যাম, লাইক ওই যে আমাদের যে এক্সপেরিমেন্ট গুলা করায়, তো যে তরল পদার্থ গুলা ওইগুলা যদি ওয়াশ করার পরেও ওই হাত দিয়ে মানে খাবার খাইলে কি আমরা মরে যাবো, এমন কোনো গ্যারান্টি আছে? না, মরে তো যাবা না, কারণ তোমাদের যেসব কেমিক্যাল ইউজ করে এগুলো তো অনেক ডাইলুট থাকে, এগুলো অনেক ম্যাম সে ডাইলুট থাকে। গ্যারান্টি চাইছে। আর শোনো, ম্যাম একটু হ্যাঁ বলেন ম্যাম, হ্যাঁ বলেন ম্যাম, দেখিও কি করে। মরে যাওয়ার জল গ্যারান্টি মাটি চাইলে খায়। মরে যাইবে তো সায়ানাইড খাইলে, বুঝছো? কিন্তু ও ল্যাবে আচ্ছা আচ্ছা। আর যেগুলা যেই সব কেমিক্যালস গুলা বিষাক্ত, ওগুলা কিন্তু ল্যাবে কোনো মানে পারমিশন নাই, এবং ল্যাবে নাই ওগুলা। ওগুলা মানে কোনো কেমিক্যাল কিনতে হইলে তোমাকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে সিগনেচার নিতে হয়, রিকুইজিশন নিয়ে তারপরে কেমিক্যাল কিনতে হয় ভার্সিটি তোমাকে, তারপর কিনে, এটা সরকারি হোক বেসরকারি হোক সব জায়গায়। ওগুলা ল্যাবে নাই। সায়ানাইড বা সায়ানাইড যাই তো কোনো কম্পাউন্ড ল্যাবে নাই, এবং বিষাক্ত কোনো কম্পাউন্ড নাই যেগুলো খাইলে মরে যাবে। যেটা হচ্ছে আছে যেটা পুড়ে যাবা, সালফিউরিক অ্যাসিড যদি কনসেন্ট্রেট, হাইড্রোক্লোরিক অ্যাসিড তোমরা কত নাম্বার ইউজ করো? 4 নম্বরে একটা 4 ml অ্যাসিড দাও না, হাইড্রোক্লোরিক অ্যাসিড কনসেন্ট্রেট। 4 নাম্বার এক্সপেরিমেন্ট করছো? এই গত না ম্যাম, এক্সপেরিমেন্টে তো আমরা হাইড্রোক্লোরিক ইউজ করছি। আমরা জাস্ট আছে ম্যাম আমরা
আচ্ছা 1 2 3 যে করছো ওখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড গুলো ডাইলিউট ফর্মে থাকে, ওগুলায় কনসেন্ট্রেট জি ম্যাম, কনসেন্ট্রেশন কম। 4 নাম্বারটা একদম কনসেন্ট্রেট দেয়, তাও দেখা যায় হয়তো কিছুটা কম থাকে, 100% কনসেন্ট্রেট থাকে না। আবার সালফিউরিক অ্যাসিড আছে 6 এক্সপেরিমেন্টে, ওটাও কনসেন্ট্রেট। এই কনসেন্ট্রেট অ্যাসিড গুলো যখন ইউজ করে তখন আর কি হাতে টাতে লাগলে পুড়ে যাবে, বা দেখা যায় ড্রেসে ছিটা টিটা লাগলে দেখা যায় প্রথম দিন বুঝবা না যে তোমার ড্রেসে কিছু হয়েছে, আস্তে আস্তে দেখবো ওখান দিয়ে ইয়া হয়ে গেছে। 2 মাস তুমি ভাঁজ করে আলমারিতে রেখে দিলা, বের করে দেখবা ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে ড্রেস। আমার অনেক ড্রেস নষ্ট হয়েছে এমনি করে। বলেছে অ্যাসিডে এই এই হচ্ছে ল্যাবের কেমিক্যাল, এই কারণে তোমাকে অ্যাপ্রোচ করতে বলছে। কারণ কে রে ভাই বাজারে বসে ক্লাস করে, কে এসে? সাজিদ না? না ম্যাম, আমি তো বাসায়, আমি একটু আগে আর কি আসছি। আলামিন বিকাশ, আলামিন বাজারে কি করো? আর কোনো বুঝি পরে মিউট করিও, আবার আনমিউট করে নিজেরে। ম্যাম একটা কোশ্চেন ছিল। বলো। ম্যাম সাপোজ ধরেন যে একটা মানুষের যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডে চুবায় রাখা হয় তাহলে কি হবে? গলে যাবে আস্তে আস্তে। মানে ব্যাখ্যাটা কি হবে যদি কোশ্চেনটা এরকম ম্যাম হয়? একটু সিরিয়াল বাই সিরিয়াল কি হবে একটু বলে দেন ম্যাম, আচ্ছা যে তুমি আগে মুভি দেখছো? ওই যে ম্যাম ব্রেকিং ব্যাড দেখছো তোমরা? ম্যাম কোনটা ম্যাম? কিসের মধ্যে ডুবাইতে হবে সেটা ব্রেকিং ব্যাড সিরিয়াল দেখো নাই? না দেখলে জি ম্যাম, ম্যাম দেখছি। যারা ম্যাম দেখো দেখছি ম্যাম। সিঙ্কের টাবে রাইখা মানে বার টাবে রাইখা ওই সিরামিক্সে ওটার ভিতরে বলছে ওটারে অ্যাসিড দিয়ে ডুবাই রাখে, দেখো নাই তোমরা? ম্যাম। প্রথমে ম্যাম ওটা কি গ্যালনের ভিতরে ইয়া করতে বলছিল হ্যাঁ না? ওটা গ্যালনের ভিতরে করে, কিন্তু গ্যালনটা হচ্ছে কিন্তু যেটা দেখায় ওখানে আসলে গ্যালনটা প্লাস্টিকের হইলে ওটাও গইলা যাওয়ার কথা। প্লাস্টিক তো ম্যাম গ্যালনটা কিসের তৈরি হইতে হবে? গ্লাসের গ্লাসের তৈরি হইতে হবে বা সিরামিকের গ্লাসের? তৈরি হইতে হবে। গ্লাস সিরামিক এগুলা, লোহা হইলেও হবে না তাও। ম্যাম সিরামিকের তো বাথটাবই ছিল ম্যাম, বাথটাবটা তো গলে গেছে। বাথটাব ঠিক আছে, তাও তো অনেক বেশি দিলে গলেই তো যাবে, এক সময় সময় লাগবে একটু, হয়তো মানুষ আগে আগে গলবে। আমাদের বলছে যদি কি যে অরিজিনালটা দেখতে চাই তাহলে রেড রুমে যাওয়া লাগবে। যাই হোক, এরকম সালফিউরিক অ্যাসিডে তাড়াতাড়ি হবে, সালফিউরিক অ্যাসিড একদম পুড়ে যায়। সালফিউরিক অ্যাসিড যদি তোমার একদম কনসেন্ট্রেট হাতে পড়ে বা কোনো কিছুর উপরে পড়ে, প্লাস্টিক বা যে কোনো ম্যাম জিনিসের উপরে পড়ে, সালফিউরিক অ্যাসিড কাজ ছাড়া গলে যাবে। বলো। ম্যাম কেমিস্ট্রি পড়ে কি ম্যাম ব্রেকিং ব্যাড এর মতো এরকম ব্যবসা করতে পারবো? ওরা তো স্কুলে পড়া ব্যবসা করছে, তাই না? জি ম্যাম। আর স্কুলের ছিল না? জি ম্যাম, হাই স্কুল টিচার ছিল ম্যাম, কিন্তু সে তো মেজর করছে। না না, বাংলাদেশে কিন্তু এটা সত্যি সত্যি দেখাইছিল, এই যে মেদ বানায়, দেখছিলা? একবার করছিল গুগলে। ম্যাম কি কি লাগে ম্যাম একটু একটু ফর্মুলা গুলো বলে দেন ম্যাম। ফর্মুলা গুলা মুভিতে আছে, আমি তো জানি না, আমি তো বানাই নাই আসলে। এইটা থেকে যদি বিজনেস করা যায় তাহলে স্টার্টআপ দেওয়া সেই হবে ম্যাম, গ্রিন ইউনিভার্সিটি থেকে আলাদা একটা টিমই বানাবো এর জন্য লাগবে। হ্যাঁ ইনশাআল্লাহ। মুভি আমাকে তারপর ম্যাম ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে যাবো আস্তে আস্তে। মুভি বাস্তব না, ভালো জিনিস শিক্ষা, তারপরে তোমরা ইয়া হইতে ব্রেকিং পারো। ব্যাডের ওই টিচার হইলো, এটা তো অনেক এক্সপিরিয়েন্স ছিল একটা, হ্যাঁ সেটাই, এই জন্যই পারতো। কাজ করতো। আচ্ছা ল্যাবে দেখো তোমরা, যে এখন যে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড গুলো ইউজ করতেছো, তোমার গায়ে যখন পড়বে তুমি কিন্তু বুঝতে পারবে না, তোমার ড্রেসটা দেখবে এক সেমিস্টার পরে আস্তে আস্তে ফুটা ফুটা হয়ে যাচ্ছে, তখন বাম্পা যে দূরে কাটছে। এই কারণে অ্যাপ্রন অ্যাপ্রন পরলে আর কি, অ্যাপ্রনের যে কাপড়টা ওইটার উপর এরকম ছিটা ফুটা পড়লে কিছু হয় না, জাস্ট দাগ হয়। এই কারণে অ্যাপ্রন পরা ম্যাম বাংলাদেশি অ্যাপ্রন ম্যাম, এটা ভরসা নাই। ভরসা নাই, আবার ভরসা আছেও, এখন জানি না, আমি যখন ইউজ করছি তখন তো দেখছি ভালো, এখন কেমন জানি না। অবশ্য দারাজ দিয়ে অর্ডার দিছো, দারাজের উপরে আমার কেন জানি ভরসা নাই। আচ্ছা এখানে ছবিতে যে সলিউশনটা দেখতেছে এটা কিন্তু কপার সালফেটের সলিউশন। হ্যাঁ এখানে মূলত কিউপ্রিক সালফেট বলে যেটাকে। তোমার যদি তুমি ভালো মতো দেখো, এখানে নিচের দিকে দেখো, এই যে কিউপ্রিক সালফেট, কপার সালফেটের সাথে 5 অণু পানি। এবং এই জিনিসটাই তোমরা এক্সপেরিমেন্ট 5 যখন করবা, এই সলিউশনটাই মিক্স করে তোমাদেরকে একটা বিকারে দেয়া হবে, ওখান থেকে 10 ml এর সলিউশন নিয়ে তোমরা টাইট্রেশন করবা। যখন টিচার ক্লাসে জিজ্ঞেস করবে তখন আবার কেউ বললো না এটা হচ্ছে নীল পানি,
হ্যাঁ, আমার স্টুডেন্টদের যখন বলি তুমি এটা কি নিছো, বলে নীল পানি নিছি। এটা কিন্তু নীল পানি না, এটা হচ্ছে কপার সালফেটের সাথে 5 অণু পানির সাথে তুমি যে ডিস্টিল ওয়াটার মিক্স করে একটা সলিউশন বানানো হয়, এটা হচ্ছে কপার সালফেটের সলিউশন। তো কেউ নীল পানি বললো না, হ্যাঁ, যেখানে কপার আছে 2+ আয়ন হিসাবে। এই সলিউশনটাই ল্যাবে তোমাদেরকে দেওয়া হবে। তোমাদের কাজ হবে এই, যেহেতু তুমি সলিউশনটা নোন আর তোমরা যে ভলিউমেট্রিক টাইট্রেশন গুলো করতেছো এগুলো হচ্ছে কোয়ান্টিটেটিভ, মানে কোয়ান্টিটিটা বের করা, এক্সাক্ট কোয়ান্টিটি বের করা। সলিউশন তোমার নোন থাকবে যে এখানে এই মেটালটা আছে, এটার মধ্যে মূলত কপার মেটাল কত গ্রাম আছে এই সলিউশনে, ওইটা তুমি বের করবা। কপার যে 2+ আয়নটা থাকে ওটা কত গ্রাম আছে সলিউশনে। এই জিনিসটাই হচ্ছে 4 আর 5 এক্সপেরিমেন্ট, 4 and 5 এ এই জিনিসটা করবা। আর এই টাইট্রেশনটা হচ্ছে আয়োডোমেট্রিক টাইট্রেশন। আয়োডোমেট্রিক টাইট্রেশন কাকে বলে জানো? ম্যাম আয়োডিমিথি নামটা মনে আছে বাট ভুলে নামের গেছি একটু। সাথেই হচ্ছে মিল আছে, মানে যেখানে আয়োডিন তৈরি হয়, এখানে মূলত লিবারেটেড আয়োডিন তৈরি হয়। 2 ধাপে বিক্রিয়াটা হয়, 2টা স্টেপে। ফার্স্ট স্টেপে তোমার আয়োডিন তৈরি হয়, আর সেকেন্ড স্টেপে আয়োডিনটা অন্য আরেকটা কেমিক্যালের সাথে বিক্রিয়া করবে আর কি। প্রথম স্টেপে হচ্ছে আয়োডিন এরকম তৈরি হবে, যেটা হচ্ছে গ্যাস হিসেবে থাকবে এবং এটা ভোলাটাইল হবে। ভোলাটাইল কি জানো? উদাই পদার্থ, শুনছো? নাম শুনছো? জি ম্যাম, তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয়। তুমি হ্যাঁ, ন্যাপথালিন, কর্পূর, এগুলা দেখবা উদাই পদার্থ বলা হয় এগুলা, কারণ সরাসরি বাষ্পীভূত হয়ে যায়। এই আয়োডিনটাও সরাসরি বাষ্পীভূত হয়ে যায়। এই লিবারেটেড যে আয়োডিন তৈরি হয়, এই আয়োডিনটাকে ইউজ করা হয়। এই আয়োডিনটাই মূলত সোডিয়াম থায়োসালফেট বা অন্য এই সোডিয়াম থায়োসালফেটের সাথে অন্য যে কোনো সল্টের সলিউশন ইউজ করে টাইট্রেশন কমপ্লিট করা হয়। তো এই ধরনের টাইট্রেশন গুলা কি বলা হয়? আয়োডোমেট্রিক টাইট্রেশন। বানানটা হচ্ছে এরকম, আয়োডোমেট্রিক। আর একটা আছে আয়োডিমেট্রিক, মানে ডিআই। আয়োডিমেট্রিকে হচ্ছে সরাসরি আয়োডিন ইউজ করা হয়। আর এখানে মূলত প্রথমে মানে আয়োডিনের একটা সলিউশন ইউজ করা হয়, যেমন তোমরা ল্যাবে যেটা ইউজ করবা সেটা হচ্ছে পটাশিয়াম আয়োডাইড। তো এই পটাশিয়াম আয়োডাইড, এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিতে পারো, পটাশিয়াম ডাইক্রোমেট দিতে পারো, এই ধরনের যে কোনো একটা সলিউশনের সাথে বিক্রিয়া করে হচ্ছে মূলত আয়োডিন তৈরি করে। এই যে আয়োডিনটা তৈরি হয় এটাকে ইউজ করেই আমরা টাইট্রেশনটা করি। মূলত টাইট্রেশনে আমরা এখানে পটাশিয়াম ডাইক্রোমেট ইউজ করি, ল্যাবে যেটা ইউজ করবো আর কি। অন্য কেমিক্যালও ইউজ করা যায়। তো এই দুইটা কেমিক্যালের মিশ্রণে আয়োডিনটা তৈরি হয়। এটার জন্য 5 মিনিট ওয়েট করতে হয় আয়োডিন তৈরি হওয়ার জন্য। তারপরে এই সলিউশনটার সাথে টাইট্রেশন করে, মানে যতক্ষণ পর্যন্ত এই দুইটা কমপ্লিটলি বিক্রিয়া করে আয়োডিন তৈরি করছে তারপরে আমরা টাইট্রেশনটা কমপ্লিট করি। কিন্তু যেটা হচ্ছে আয়োডিমেট্রিক ডিআই, ওখানে হচ্ছে সরাসরি আয়োডিন ইউজ করা হয়। ওখানে আর কি তোমাকে এরকম বসে থাকতে হবে না, অন্ধকারে রেখে দিতে হবে না। আর এই বিক্রিয়াটা অন্ধকারে হয়, ডার্কে হয়, কারণ এই আয়োডিনটা I- তৈরি হয়ে যাবে যদি তুমি এখানে আলো দাও, মানে লাইটের সংস্পর্শে আসলে হচ্ছে আয়োডিনটা কমপ্লিটলি কনভার্ট হয়ে আয়োডাইড আয়নে পরিণত হয়ে যাবে। বোঝা গেল? না বোঝা গেলেও সমস্যা নাই, ল্যাবে আবার পড়বা। তো এগুলো আমাদের না ম্যাম, এইখানেই বুঝতে হবে ম্যাম, ল্যাবে জিজ্ঞেস করলে পরে সমস্যা। ল্যাবের হচ্ছে এটা তোমাদেরকে বুঝাবে যখন তুমি হচ্ছে তোমার কনিক্যাল ফ্লাস্কের মধ্যে মূলত প্রথমে তোমরা দেখবে এরকম কনিক্যাল ফ্লাস্ক তো সবাই চিনো তাই না? জি ম্যাম। ওখানে পটাশিয়াম আয়োডাইড নিতে হয়, তারপরে হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট নিতে হয়, দেন এটার সাথে কোনো একটা অ্যাসিড নিতে হয়। তো আমরা যে ল্যাবে যে অ্যাসিড ইউজ করি ওটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং এইটাই কিন্তু কনসেন্ট্রেট। যখন এটা নিবা, যদি কারো হাতে লাগে ল্যাবে, অবশ্যই হাতটা ধুয়ে ফেলবা, পানি আছে, বেসিন আছে, হাত ধুয়ে ফেলবা। এটা খুব অল্প লাগলে এমন কিছু না, সালফিউরিক অ্যাসিড যেমন 1 ফোঁটা লাগলে ওখান দিয়ে পুড়ে যাবে যদি একদম মানে হাইলি কনসেন্ট্রেটটা তোমাকে দেয়। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড একটু স্লো এটার থেকে, এটাও কিন্তু হবে। তুমি যদি ইউটিউবে সার্চ দাও দেখবা, এই একটা চ্যানেল আছে, উনি হচ্ছে বিভিন্ন মেটাল একদম রিয়েল নিয়ে কাজ করে। ওটার মধ্যে দেখছিলাম মুরগির মাংসের যে ফার্মের মুরগির মাংসের একটা রান এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে চুবাই রাখা দিছে। তো এটা হইতে সময় লাগে। জি ম্যাম। প্রথমে সাদা হয়, মানে মাংসটা একদম সাদা টেকান মরা মরা টাইপ হয়ে যায়। মাংস তুমি বাজার থেকে কিনে আনলে ওইটা কিন্তু একরকম কালার থাকে। তো অ্যাসিডে যখন ডুবায় আস্তে 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 সাদা হইতে হইতে এক সময় ও ক্ষয় হইতে থাকে, মানে গলে যায় আর কি। কিন্তু এটা একটু টাইম লাগে দেখলাম। সালফিউরিক অ্যাসিডে তুমি যদি এই জিনিসটা দিতা, সালফিউরিক অ্যাসিডের সাথে সাথে পড়াই ফেলে। নাইল রেড ম্যাম। তো এই তিনটা অ্যাসিড, এই তিনটা জিনিস যখন মিক্স করবা তখন এটাকে কভার করে রাখিয়ে দিতে হয়। তোমাদের দেখবা ল্যাবে ওয়াশ গ্লাস দেয়া থাকবে,
বা কভার করার কোনো একটা সিস্টেম দেয়া থাকবে যেটার মাধ্যমে এটা ঢেকে রেখে এরকম ডার্কের নিচে বক্স থাকে, তোমাদের যে ডেস্ক আছে ডেস্কের মধ্যে এভাবে অন্ধকারে রেখে দিতে হয় যাতে এটা আলো না আসে। তো এখান থেকে মূলত কি হয়, এই আয়োডিন তৈরি হয়, I2 তৈরি হয়। হ্যাঁ, তো এই I2টাই আমাদের লাগবে। আরো সাথে ক্রোমিয়াম ক্লোরাইড, ক্রোমিয়াম পানি, তারপর পটাশিয়াম ক্লোরাইড এগুলোও তৈরি হয়। আমাদের যেটা লাগে সেটা হচ্ছে আয়োডিন। আর এই আয়োডিনটা যদি আলোর সংস্পর্শে আসে তাহলে I- হয়ে যায়। আর যেহেতু ভোলাটাইল তাই আমরা এটাকে কভার করে রাখি। তো ডার্কে রাখতে হয় মিনিমাম 5 মিনিট পর্যন্ত রাখতে হবে, কারণ 5 মিনিট পর্যন্ত তুমি যদি না রাখো তাহলে আয়োডিনটা ভালো পাবে না। আর আয়োডিন যদি না পাও, কারণ তুমি টাইট্রেশন বুলেটে যে নিবা ওটা হচ্ছে সোডিয়াম থায়োসালফেট নিবা, আর এই সোডিয়াম থায়োসালফেট বিক্রিয়া করবে আয়োডিনের সাথে, আয়োডাইড আয়নের সাথে বিক্রিয়া করবে না। তো তুমি যদি আলোতে রাখো তাহলে দেখবা এই তোমার রিয়াকশনটা হবে না। এবং কিভাবে বুঝবা যে তোমার রিয়াকশন কমপ্লিট হয়েছে কি হয় নাই? ডার্ক ব্রাউন কালার আসবে। তুমি যখন 5 মিনিট পরে বের করবা দেখবা তোমার কালারটা ডার্ক ব্রাউন হয়ে গেছে। তো ডার্ক ব্রাউন হইলেই বুঝবা তোমার টাইট্রেশন মানে এখানে আয়োডিন তৈরি হয়েছে। আর আয়োডিন কখনো বাসায় টেস্ট করছো? করছো মনে নাই? জি লবণের ম্যাম, লবণের ভিতরে লেবুর রস। লেবুর রস আর ভাত মিশাইতে হয়, যে কোনো একটা স্টার্চ দিতে হয়। আর অনেকে এরকম বলছে মানে আমরা তো স্টার্চ না দিয়েও সরাসরি লেবু দিয়ে পাইছি। এটার কারণ হচ্ছে দেখা যায় বাসায় রান্নাঘরে যখন লবণ রাখো অনেক সময় দেখা যায় হাত দিয়ে ধরা হয়, ওখানে চাল ধোয়া হয়, চাল ধোয়ার পরে মনে করো কেউ একটু হাত দিয়ে লবণ ধরলো, কিছু না কোনো ভাবে ওর মধ্যে কিছু কিছু স্টার্চ অল্প পরিমাণ থাকলেও থাকতে পারে। তো আয়োডিন যদি বেশি হয় অল্প একটু স্টার্চ থাকলেই ওর প্রেজেন্সেও বেগুনি কালার দেখা দেয়। বাট এখানে তুমি দেখতেছো যে ডার্ক ব্রাউন সলিউশন হয়, বেগুনি কালার হয় না। এর কারণ হচ্ছে এখানে কিন্তু শুধুমাত্র যে আয়োডিন তৈরি হচ্ছে তা না, এর সাথে সাথে এখানে কিন্তু ক্রোমিয়ামের একটা সলিউশন তৈরি হয়, ক্রোমিয়াম 3+, মূলত ক্রোমিয়াম ক্লোরাইড তৈরি হয়। আর এই যে ক্রোমিয়ামটা তৈরি হয় এর কারণে এরকম কালারটা এরকম ডার্ক ব্রাউন দেয়। সাথে আরো পটাশিয়াম ক্লোরাইড তৈরি হচ্ছে, অনেকগুলা কেমিক্যাল তো একসাথে তৈরি হয়। তো শুধুমাত্র আয়োডিন তো না যে বেগুনি কালার দেখা দিবে, এই কারণে এখানে এনভায়রনমেন্ট ওর আশেপাশের এনভায়রনমেন্টের কারণে কালারটা ডার্ক ব্রাউন হয়। আর যদি ডার্ক ব্রাউন না হয় তাহলে তুমি বুঝবা যে আসলে তোমার টাইট্রেশন হয় নাই, মানে টাইট্রেশন তো না, বিক্রিয়াটা কমপ্লিট হয় নাই, আয়োডিন তৈরি হয় নাই। মানে আবার প্রসেসটা কিন্তু ফার্স্ট থেকে করতে হবে। তো দেখা যায় যখন তুমি জিনিসগুলো মিক্স করবা সাথে সাথে চেষ্টা করবা তোমার ঢেকে ডার্কে রাখতে। এই তো এইভাবে করে টাইট্রেশন করবা। এখন আমরা মূলত একটু এই সলিউশনের বাকি টপিকস গুলার পড়ার আগে সলিউশনের কিছু প্রপার্টিজ আমরা পড়বো, তারপরে আবার সলিউশনে আসবো। আচ্ছা, সলিউশনের প্রপার্টিস এর মধ্যে একটা প্রপার্টিস হচ্ছে কিন্তু সলিউশনের, যদি তুমি অ্যাকুয়াস সলিউশনের কথা চিন্তা করো। হ্যাঁ জামিল? না ম্যাম, আর কি শুনতেছিলাম না অনেকক্ষণ যাবত। অনেকক্ষণ যাবত আমি নিচ্ছিলাম না, ডিসকানেক্ট হয়ে গেছিল, তারপর ঘুরে ঘুরে আবার কানেক্ট হয়েছে। ভাবছি পাত্তাই দিব না রে আমি, ও কানেক্ট হইলে হোক না হইলে না হোক, পাত্তা দিলেই জুম বেশি ভাব নেয়। আর একদিন এরকম হয়েছে, তোমাদের ক্লাসের পরে আর একটা ক্লাস আছে আমার ট্রিপলির সাথে, সেই ক্লাসে আমি জয়েনই করতে পারি নাই, এ এত ঘোরাঘুরি করতেছিল, পরে ক্লাস আমি নিতেই পারি নাই। এই জন্য ভাবছি আজকে ক্লাস নিতে পারি আর না পারি আমি ওকে পাত্তাই দিব না, তাই নিজে নিজে আবার ঠিক হয়ে গেছে। আচ্ছা, সলিউশনের একটা প্রপার্টিস হচ্ছে যে অ্যাকুয়াস সলিউশনের কথা যদি আমরা চিন্তা করি তখন কিন্তু আমরা পিএইচ মাপি ওগুলার। যেমন ল্যাবে তোমরা অলরেডি অ্যাসিড বেস টাইট্রেশন, প্রথম 3টা টাইট্রেশন কিন্তু অ্যাসিড বেস টাইট্রেশন ছিল, ফার্স্ট 3টা টাইট্রেশন। তোমাদের ল্যাব কে নেয়? সুব্রত? জি জি ম্যাম, সুব্রত স্যার। ওকে, অ্যাকুয়াস সলিউশন এন্ড কনসেপ্ট অফ দ্য পিএইচ। এখন এখানে আমরা মূলত পিএইচ পড়বো। তো পিএইচ পড়ার আগে আমাদের জানতে হবে পিএইচ কি জিনিস। অ্যাসিড বেস টাইট্রেশন করছো তোমরা অলরেডি, তো অ্যাসিড কাকে বলে বেস কাকে বলে বলো তো?
ম্যাম যারা পানিতে হাইড্রোজেন আয়ন দিবে আর যারা পানিতে হাইড্রোক্সাইড আয়ন দিবে। আচ্ছা, এটা হচ্ছে আরহেনিয়াসের মতে। যারা পানিতে হাইড্রোজেন আয়ন দিবে তাদেরকে আমরা অ্যাসিড বলবো, আর যারা পানিতে হাইড্রোক্সাইড আয়ন দিবে তাদেরকে আমরা বেস বলবো। তার মানে হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সাইড আয়ন দিতে হবে, না হলে অ্যাসিড বেস হবে না, এবং পানিতে হইতে হবে। দ্যাট মিনস অ্যাকুয়াস সলিউশন, জলীয় দ্রবণ হইতে হবে। এটা হচ্ছে আরহেনিয়াসের মতে। তো আরহেনিয়াসের মতে লিমিটেশনটা কি ছিল? এই যে জলীয় দ্রবণের কথা বললো, পানির কথা বললো, মানে পানির মধ্যে সীমাবদ্ধ থেকে গেল, তাই না? পানি হইতে হবে, নাইলে হবে না। তারপরে বলছে যে হাইড্রোক্সাইড আয়ন দিতে হবে বা হাইড্রোজেন আয়ন দিতে হবে। এরকম বাঁকা বাঁকা লেখা কেন হচ্ছে? আচ্ছা, হাইড্রোক্সাইড আয়ন দিতে হবে বলছে। তো হাইড্রোক্সাইড আয়ন না দিলে তাইলে কি বেস হবে না? হাইড্রোক্সাইড, এখন তুমি দেখো অ্যামোনিয়া, অ্যামোনিয়া একটা বেস, এবং আমরা সবাই জানি যে অ্যামোনিয়া একটা বেস। তারপরে তুমি সোডিয়াম কার্বনেটের কথা চিন্তা করো, তোমরা অলরেডি এগুলা ইউজ করছো ল্যাবে। সোডিয়াম বাইকার্বনেটের কথা চিন্তা করো, সবাই বেস। একটার মধ্যেও হাইড্রোক্সাইড আয়ন নাই, কোনোটার মধ্যে হাইড্রোক্সাইড আয়ন নাই। তারপরে তোমরা ল্যাবে দেখছো প্রথম এক্সপেরিমেন্ট যে করছো, ফার্স্টের এক্সপেরিমেন্টটা করছো না, অক্সালিক অ্যাসিড ইউজ করছো না? জি ম্যাম। জি ম্যাম। অক্সালিক অ্যাসিড ইউজ করছো। তো অক্সালিক অ্যাসিড তুমি সলিড থেকে লিকুইড বানাইছো, এটা তো সলিড, এখানে তো কোনো পানি নাই। তার মানে তুমি কি এটাকে অ্যাসিড বলবো না? এটাও তো অ্যাসিড। দ্যাট মিনস এই যে জলীয় দ্রবণের কথা বলছে আর হাইড্রোক্সাইড আয়নের মধ্যে লিমিটেড ছিল, এই জিনিসটা থাকার কারণে অনেকগুলো অ্যাসিড বেস হিসেবে কাজ করা সত্ত্বেও অনেক কেমিক্যালকে আমরা আরহেনিয়াসের মতে কিন্তু অ্যাসিড বেস বলতে পারছি না। তো তাইলে কি করতে হবে? আরহেনিয়াসের পরে বর্নস্টেড-লাউরি একটা মতামত দিয়েছে, ওখানে বলেছে যারা H+ আয়ন ডোনেট করতে পারবে তাদেরকে আমরা বলবো অ্যাসিড, আর যারা H+ আয়ন অ্যাকসেপ্ট করতে পারবে তাদেরকে আমরা বলবো বেস। তার মানে যারা অ্যাসিড হবে তারা H+ আয়ন দিবে, আর যারা বেস হবে তারা H+ আয়ন গ্রহণ করতে হবে। এখানে কোনো জলীয় দ্রবণের কথাও বলে নাই, বাট জলীয় দ্রবণ হইতেই হবে এমন কোনো কিছু বলে নাই। তার মানে এই অনুযায়ী তুমি অ্যামোনিয়াকে বেস বলতে পারবা। কিভাবে? NH3 আগেই তো ইয়া দেওয়া উচিত ছিল। এখন ও যদি একটা H+ আয়ন, কিন্তু ও গ্রহণ করার ওর অ্যাবিলিটি আছে। গ্রহণ করলে কি হবে? কারণ ওর যে লোন পেয়ার ইলেকট্রন আছে এখানে, লোন পেয়ার ইলেকট্রনের সাথে ও হচ্ছে বন্ড করে অ্যামোনিয়াম আয়ন তৈরি করতে পারবে। তো H+ আয়ন ও গ্রহণ করতে পারতেছে। প্লাস তুমি অ্যাসিড দেখো, অক্সালিক অ্যাসিড যেটা তুমি পড়লা, অক্সালিক অ্যাসিড কিন্তু H+ আয়ন এখানে ও ডোনেট করতে পারতেছে, দুইটা H+ আয়ন ডোনেট করতে পারতেছে। তাহলে কি হচ্ছে? ও অক্সালেট আয়ন তৈরি করতে পারতেছে। তো ও এই অনুযায়ী, বর্নস্টেড-লাউরি অনুযায়ী এ কিন্তু জলীয় দ্রবণ ছাড়াও এরকম করতে পারতেছে। আর আরহেনিয়াসের মতামতে অ্যাসিডের সংজ্ঞা আর বর্নস্টেড অ্যাসিডের সংখ্যা অলমোস্ট সিমিলার, কারণ ও H+ দান করে, H+ দান করে, আবার আরহেনিয়াসেরটাও H+ দান করে। বাট বেজেরটা একটু ডিফারেন্ট, কারণ বেজে ওএইচ থাকলেই যে বেজ হবে এমন না। যেমন সোডিয়াম কার্বনেট, এটা কিন্তু বর্নস্টেড-লাউরির মতে একটা বেজ হিসাবে কাজ করবে, বাট আরহেনিয়াসের মতে এটা কিন্তু বেজ না, কারণ এটাকে তুমি যদি পানির সাথে মিক্স করো ও কার্বনেট দিবে, ও কিন্তু OH- আয়ন দিতেছে না। তার মানে এই বর্নস্টেড-লাউরির মতে অ্যাসিড বেজ আরো তুমি ওয়াইডলি চিন্তা করতে পারতেছো অ্যাসিড বেজের ডেফিনেশনটা। এবং অ্যাসিড বেজটা অনেক, মানে যে কোনো কেমিক্যাল যাদের এই দুইটা প্রপার্টিজ থাকবে, জাস্ট H+ ডোনেট করে এবং H+ অ্যাকসেপ্ট করে, তাদেরকে আমরা অ্যাসিড বেজ বলতে পারতেছি, যেটা আমরা আরহেনিয়াসের মতে পারতাম না। এবং এই অ্যাসিড এবং বেসের মাপার জন্য যে কে অ্যাসিড কে বেস, এটার জন্য একটা স্কেল হচ্ছে পিএইচ স্কেল, আর এটার মান থাকে কত? 0 থেকে 14 পর্যন্ত। তো 0 থেকে এই 14 পর্যন্ত যে ভ্যালু, আমরা 7 পর্যন্ত নিউট্রাল ধরি, একদম 7 পয়েন্টে যারা থাকে তাদেরকে আমরা কি বলি? নিউট্রাল পয়েন্ট বলি। এবং এগুলোকে আমরা অ্যাসিডও বলি না, বেসও বলি না। যেমন ডিস্টিল ওয়াটার তোমরা ল্যাবে যেটা ইউজ করো এটা কিন্তু নিউট্রাল, ট্যাপ ওয়াটার আবার কিন্তু নিউট্রাল না। ট্যাপ ওয়াটারে আয়ন কি পরিমাণ আছে, ক্লোরাইড আছে কিনা বা ইয়া আছে কিনা, এগুলোর উপর ডিপেন্ড করে অ্যাসিড না বেস। কখনো হচ্ছে 7-এর নিচে থাকে, কখনো 7-এর উপরেও থাকতে পারে। তো এই 7-এর নিচে যারা থাকে তাদেরকে আমরা অ্যাসিড বলি। যার পিএইচ এর মান যত কম সে তত স্ট্রং অ্যাসিড, আর যার পিএইচ এর মান যত বেশি সে তত স্ট্রং বেস। 7-এর উপর থেকেই বেস শুরু হয়। যেমন তোমরা ল্যাবে থার্ড এক্সপেরিমেন্ট করছো কি, সোডিয়াম বাইকার্বনেট ওখানে একটা তৈরি হয়েছে ফার্স্ট স্টেপে, এইটার পিএইচ হচ্ছে 8.3। এই কারণেই কিন্তু আমরা এখানে যখন ফেনফথ্যালিন ইন্ডিকেটরটা দেই তখন কিন্তু ও মূলত বেজের মধ্যে কি আসার কথা, বেজের মধ্যে ফেনফথ্যালিন পিঙ্ক কালার দেওয়ার কথা, বাট তুমি দেখতেছো কালারলেস ফার্স্ট এন্ড পয়েন্টে। তারপর সেকেন্ড এন্ড পয়েন্টে তুমি যখন মিথাইল অরেঞ্জ মিক্স করতেছো তখন ও ঠিকই বেজের মধ্যে ইয়েলো কালার দেখাচ্ছে।
তো এখানে মিথাইল অরেঞ্জ কেন পিঙ্ক দেখাইতে পারে না? কারণ মিথাইল অরেঞ্জের পিএইচ আর এই সলিউশন যে তৈরি হচ্ছে তোমার ওখানে, ওটার পিএইচ সেম পিএইচ থাকার কারণে মিথাইল অরেঞ্জ এখানে কালারটা ডিটেক্ট করতে পারতেছে না। আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে ফেনফথ্যালিন ইন্ডিকেটর। মিথাইল অরেঞ্জ বলছি, মানে আগেরটা ওটা ফেনফথ্যালিন হবে। ফেনফথ্যালিন ইন্ডিকেটর যে কোনো, যদি তুমি অ্যাসিড এবং বেস দুইটাই স্ট্রং নাও, অ্যাসিড বেস যদি স্ট্রং ইউজ করো, তখন কিন্তু ফেনফথ্যালিন ইন্ডিকেটর ভালো মতো ইন্ডিকেট কাজ করতে পারে না। কারণ তুমি একটা গ্রাফ আছে, এই গ্রাফ কি পড়ছো তোমরা? জি ম্যাম। আচ্ছা, গ্রাফ তো পড়ছো, তাইলে এখানে হচ্ছে যে এরকম গ্রাফ ছিল, ওখানে যদি অ্যাসিড এবং বেস দুইটাই স্ট্রং হয় তাহলে ফেনফথ্যালিন ভালো মতো কাজ করতে পারে না। বাট এখানে যদি একটা উইক হয় অ্যাসিড বা বেসের মধ্যে, যেটা 1 নাম্বার এক্সপেরিমেন্টে করছো, উইক অ্যাসিড ইউজ করছো, অক্সালিক অ্যাসিড, ওই সব এক্সপেরিমেন্ট গুলো আবার ফেনফথ্যালিন খুব ভালো কাজ করতে পারে। তো এইটাই হচ্ছে পিএইচ আমরা এখন দেখবো, এবং পিএইচ দিয়ে ম্যাথ গুলা করবো কিভাবে করতে হয়, এবং বাফার সলিউশন আছে, এগুলো সবই সলিউশনের প্রপার্টিস এর মধ্যে পড়বে। এরপরে তোমার আয়োনাইজেশন অফ ওয়াটার, নেক্সট স্লাইডে যাই। সেলফ আয়োনাইজেশন অফ ওয়াটার বলতে কি বোঝো? এখানে বলছে যে সেলফ আয়োনাইজেশন মানে কি, সেলফ নিজে নিজে আয়োনাইজ করে, তাই না? তো নিজে নিজে আয়োনাইজ কখন করবে? একটা পানির মলিকিউল, এখানে তুমি দেখো একটা পানির মলিকিউল, তুমি যখন একটা পানির কথা চিন্তা করবে, পানি কি, পানি তো অনেকগুলা মলিকিউল থাকে, একটা না। তো পানির মধ্যে দুইটা মলিকিউল যদি পাশাপাশি আসে, এই পানির একটা হাইড্রোজেন ওকে দিয়ে দিতে পারবে ও, কারণ পানির মধ্যে কি থাকে, এইচ আর ওইস, রাইট? তো ও একটা ইস ডোনেট করতে পারবে, আবার ইচ্ছা করলে ওইসও ডোনেট করতে পারে। পানি কিন্তু অ্যাসিড বেস দুইটা হিসেবেই কাজ করে। তো যখন একটা এইচ প্লাস দান করে ওকে, তার মানে ও ডোনেট করতেছে, তার মানে যে এইচ প্লাস ডোনেট করবে তাকে আমরা কি বলবো, অ্যাসিড না বেস? ম্যাম অ্যাসিড। এইচ প্লাস যে ডোনেট করবে তাকে আমরা অ্যাসিড বলবো, আর যে হচ্ছে অ্যাকসেপ্ট করবে তাকে আমরা বেস বলবো। ঠিক আছে, তাহলে একটা পানির মলিকিউল এখানে অ্যাসিড হিসেবে কাজ করতেছে, একটা বেস হিসেবে কাজ করতেছে। তো তুমি এখানে দেখতেছো পানি অ্যাসিড হিসেবেও কাজ করছে, আবার বেস হিসেবেও কাজ করছে। এখানে তো পানির সাথে বিক্রিয়া হয়েছে, তো হাইড্রোনিয়াম আয়ন তৈরি করে আর হাইড্রোক্সাইড আয়ন তৈরি করে। তো পানি যখন অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করবে, যদি অ্যামোনিয়ার সাথে কোনো বন্ড ফর্ম করতে চায়, তখন কি করবো, এইচ প্লাস ও ডোনেট করবে অ্যামোনিয়াকে, তখন অ্যামোনিয়াম আয়ন তৈরি হয়ে যাবে, আর ও হচ্ছে ওএইচ মাইনাস আয়ন তৈরি করবে। তার মানে এটা যেহেতু ডোনেট করছে, তার মানে এটা অ্যাসিড, এটা হচ্ছে বেস। আবার সেই সেম পানি যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, যেহেতু ওর পিএইচ হচ্ছে বেশি হাইড্রোক্লোরিক অ্যাসিডে, তাই ও হচ্ছে ওরে ডোনেট করবে, তাই ও ক্লোরিন মাইনাস হবে, আর ও হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন হবে। তো একই সাথে তুমি দেখতেছো এখানে হচ্ছে ও বেস হিসেবে কাজ করতেছে, আর এটা হচ্ছে অ্যাসিড, অ্যাসিড হিসেবেও কাজ করতে পারতেছে, আবার বেস হিসেবেও কাজ করতে পারতেছে। এই কারণে পানিকে হচ্ছে অ্যামফোটেরিক সাবস্টেন্সও বলা হয়। আর সেলফ আয়োনাইজেশন বলতে, যদি ও যার সাথে বিক্রিয়া করতে সেও যদি একটা ওয়াটার মলিকিউল হয়, এটাকে বলা হয় সেলফ আয়োনাইজেশন অফ ওয়াটার। তো পানিকে অ্যামফোটেরিক সাবস্টেন্স কেন বলা হয়? কারণ পানি অ্যাসিড হিসেবেও কাজ করতে পারে বা বেস হিসেবেও কাজ করতে পারে, এই কারণে পানিকে বলা হয় অ্যামফোটেরিক সাবস্টেন্স। আর একটা জিনিস দেখো, ওকে আমরা কি বলছি, বেস বলছি, বা তুমি যে কোনো একটাকে বেস বলতে পারো। এখানে অ্যাসিড বলছি, এখানে তার বলে দেয় নাই কে কারে ডান করছে। ও একটা কি করছে, এইচ প্লাস ডোনেট করবে কাকে, এই বেসটাকে। তো এইচ প্লাস ডোনেট করে কি হয়ে গেল, ওএইচ মাইনাস হয়ে গেল। তাহলে এই পাশে আইসা এই অ্যাসিডটা ওএইচ মাইনাস হয়ে গেল। আবার এই বেসটা একটা এইচ প্লাস গ্রহণ করলো, তার মানে বেস এখানে এসে হাইড্রোনিয়াম আয়ন হয়ে গেল। এখন তুমি রিঅ্যাকশনটা উল্টা দিকে চিন্তা করো, ও যদি ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন করে, ও করবে কি, ওকে একটা এইচ প্লাস কিন্তু ডোনেট করতে পারবে, একটা এইচ প্লাস ডোনেট করে ও আবার পানির মলিকিউলে ফিরে যেতে পারবে। আবার ও করবে কি, একটা এইচ প্লাস ডোনেট করে ও আবার পানির মলিকিউলে ফিরে যেতে পারতেছে। দ্যাট মিনস এই জায়গায় যে ডোনেট করতেছে, ও ডোনেট করতেছে, তার মানে ও এই পাশে এসে অ্যাসিড হিসেবে কাজ করবে, আর ও হচ্ছে বেস হিসেবে কাজ করতে, যেহেতু এইচ প্লাস অ্যাকসেপ্ট করছে। তার মানে যেই জিনিসটা তোমার এ সাইডে অ্যাসিড ছিল, এই পাশে এসে সে বেস হয়ে গেল। আবার যে জিনিসটা এই পাশে বেস ছিল, এই পাশে তোমার প্রোডাক্টে গিয়ে সে আবার অ্যাসিড হিসেবে কাজ করতেছে, তখন ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হচ্ছে। এটাই হচ্ছে বর্নস্টেড-লাউরি থিওরি অনুযায়ী এটাই হয়, যে এই জিনিসটাকে বলা হয়। এবং এটার সাথে তাইলে এটা, এই যে যুগলটা যেটা লেফট সাইডে অ্যাসিড হিসেবে কাজ করে, রাইট সাইডে যায় বেস হিসেবে কাজ করে, এই যুগলটাকে বলা হয় কনজুগেট যুগল। কনজুগেট বাংলায় হচ্ছে কনজুগেট অ্যাসিড বেস বলা হয়। আবার এরা দুইজনকে কনজুগেট অ্যাসিড বেস পেয়ার বলা হয়। তো এটা হচ্ছে বর্নস্টেড-লাউরি অনুযায়ী। এখন এটা পানি, তুমি যদি অন্য কোনো একটা এক্সাম্পল দিতে চাও, যেমন আমি অ্যামোনিয়ার একটা এক্সাম্পল দেই,
অ্যামোনিয়ার সাথে যখন পানি হচ্ছে বিক্রিয়া করে, অ্যামোনিয়া হচ্ছে বেস হিসেবে কাজ করে আর ও হচ্ছে অ্যাসিড হিসেবে কাজ করে। তাইলে ও যদি একটা H+ দান করতেছে, পানি OH মাইনাস হয়ে যাবে, অ্যামোনিয়া কি হবে 4 হয়ে যাবে। এখন এই বিক্রিয়াটা যদি ব্যাকওয়ার্ডে চিন্তা করো তুমি, ও কিন্তু এখন ওকে দান করতে পারবে H+, তাহলে ও হবে এই পাশে এসে অ্যাসিড, আর তাহলে ও যেহেতু গ্রহণ করতেছে ও হবে বেস। তার মানে এপাশে যে অ্যাসিড ছিল সে এপাশে এসে বেস হয়ে গেল। এরা হচ্ছে কনজুগেট পেয়ার। আবার এপাশে যে বেস ছিল এপাশে সে অ্যাসিড হয়ে কাজ করতেছে, তার মানে এরা হচ্ছে কনজুগেট অ্যাসিড বেস পেয়ার। তো এদেরকে কনজুগেট পেয়ার বলা হয়, আবার ওদেরকেও কনজুগেট পেয়ার বলা হয়। এটা হচ্ছে বর্নস্টেড-লাউরি থিওরির আরেকটা মানে আবিষ্কার। তো সেলফ আয়নাইজেশন অফ ওয়াটার, এখানে আরো বিক্রিয়া টিক্রিয়া দেয়া আছে বহুত কিছু, এগুলাও সিম্পল জিনিসপত্র, হাইড্রোনিয়াম আয়ন এগুলা যাই হোক, নট ইম্পর্টেন্ট। এখন আমরা দেখব, আচ্ছা KW কি জানো নাকি? KW মূলত যেহেতু W, K হচ্ছে আয়নাইজেশন কনস্ট্যান্ট, মানে যে আয়নিত হইলো এটার জন্য একটা কনস্ট্যান্ট মান ধরা হয়। কিভাবে ধরা হয় ধরো এটা দেখাচ্ছি। যেমন পানি তো এই জন্য একটু ইয়ে লাগতেছে, আমরা যদি অন্য কোন একটা এক্সাম্পল দিই, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড তুমি যদি জলীয় দ্রবণে নাও, ও কিন্তু H+ আর ক্লোরাইড আয়ন দিবে। তো এই ইকুয়েশনটাকে তুমি যদি হচ্ছে রেট ইকুয়েশন আকারে লেখো, তাহলে এই ইকুয়েশনের জন্য দুইটা নিয়ে যাচ্ছে। আচ্ছা, এই ইকুয়েশনের জন্য রেট যদি লিখি আমরা, এর সমানুপাতিক, উপরে থাকবে যে প্রোডাক্ট যে দুইটা হচ্ছে, যেহেতু ক্লোরিন আর হাইড্রোজেন, এটা রিয়া, আর নিচে হবে রিয়াক্টেন্ট যে থাকবে তার ঘনমাত্রা। এগুলা থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে ঘনমাত্রা বোঝাইছে, ঠিক আছে? তো এটাকে সমান উঠাইলে এখানে একটা কনস্ট্যান্ট মান উঠাবে, আসবে এই যে কনস্ট্যান্ট মানটা, আর আগেরটার মতোই। এই কনস্ট্যান্টটা কি বলা হয়? আয়নাইজেশন কনস্ট্যান্ট। এই যে আয়নিত হইলো এটার জন্য একটা কনস্ট্যান্ট মান এই ইকুয়েশনের জন্য ধরা হয়। এবং আয়নাইজেশন কনস্ট্যান্ট এটাই আবার তুমি ইকুইলিব্রিয়ামে যায়, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যখন রেট কেমিক্যাল ইয়া পড়বা, কাইনেটিক্স পড়বা, তখন আবার এটা রেট কনস্ট্যান্ট, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এভাবে করে নাম হয় আর কি। এক একটা চ্যাপ্টারে যায় এক এক রকম নাম। এখানে যেমন আয়নাইজেশন কনস্ট্যান্ট, ওখানে যায় হচ্ছে রেট কনস্ট্যান্ট কাইনেটিক্সে যায়, আর ইকুইলিব্রিয়ামে যায় ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। তো এই KW এর ভ্যালু দিয়েও তুমি বুঝতে পারবা কোন অ্যাসিডটা হচ্ছে স্ট্রং কোনটা উইক। যেমন আমরা pH এর ভ্যালু দিয়ে বুঝতে পারি, সেম ভাবে এই রেট ইয়ার আয়নাইজেশন কনস্ট্যান্ট যে, এটার ভ্যালু দিয়ে আমরা বুঝতে পারবো যে কোন অ্যাসিডটা হচ্ছে স্ট্রং কোনটা উইক, এবং যেগুলোর মান কম থাকে ওগুলো উইক অ্যাসিড থাকে। এখানে পানির যে রেট কনস্ট্যান্ট এটা হচ্ছে 1 × 10⁻⁻14 ওয়াটারের জন্য। যেটা ওয়াটারের মধ্যে কি থাকে, H+ আয়ন হয় আর OH- আয়ন হয়, এই দুইটা আয়নের যোগফল মানে গুণফল হচ্ছে এত। তো এখন হচ্ছে কোন সলিউশনে যখন আমরা নিউট্রাল সলিউশন বলি, নিউট্রাল সলিউশন মানে হচ্ছে ওর মধ্যে তোমার যে অ্যাসিড থাকবে, অ্যাসিডটা যেই পরিমাণ H+ থাকবে এবং OH- ওই সেম লেভেলে থাকবে। তো দুইটা আয়ন যদি সমান পরিমাণে থাকে তখনই কিন্তু আমরা ওটাকে নিউট্রাল সলিউশন বলতে পারি। যখনই তোমার H+ আয়ন, যখনই H+ আয়নটা হচ্ছে বেড়ে যাবে তখনই ওটা অ্যাসিড হবে, আর যখন H+ আয়নটা কম থাকবে তখনই ওটা বেস হবে। মানে OH বেশি হইলে বেস আর H বেশি হইলে অ্যাসিড। আর pH এর ম্যাথ কিভাবে করি? pH ম্যাথ ইয়ার যে সূত্রটা কি ছিল মনে আছে? pH জি equal, ম্যাম, বলো তো। pH - log H+ আয়ন, ঘনমাত্রা কনসেন্ট্রেশন অফ H+। লগ হচ্ছে কনসেন্ট্রেশন, এখানে থার্ড ব্র্যাকেট দেয়াই ভালো, কারণ আমরা এখন থেকে যে কয়টা চ্যাপ্টার করবো সব থার্ড ব্র্যাকেট দিয়ে বইগুলাতে আছে আর কি। তেমন না যে ফার্স্ট ব্র্যাকেট দিলে তোমার একদম ভুল হবে অনেক সময়, যাই হোক কোনো একটা এক্সপেরিমেন্টালি কিছু না। থার্ড ব্র্যাকেট দিয়ে ঘনমাত্রাটা বোঝায়। এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা মানে নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন মানে pH, এটা কি pH বলা হয়। আর pH এ P কিন্তু হচ্ছে স্মল লেটারে, H হচ্ছে ক্যাপিটাল লেটারে লিখতে হয়।
ক্যালকুলেশন বলতে মূলত ম্যাথ। আর ম্যাথ গুলা কেমনে করবা, এখানে যেমন একটা ইয়ার মান দেয়া আছে তোমার, বলছে এত মোলার, এখানে বলছে একটা অ্যাসিডের কথা বলা আছে, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিডের বলা আছে এবং এত মোলার দেয়া আছে। আচ্ছা, এরকম যদি কোনো মোলার দেয়া থাকে, তো এটার সামনে যদি কোনো একটা কেমিক্যালের নাম দেয়া থাকে, এখানে তো হাইড্রোক্লোরিক অ্যাসিড তোমার চেনা আছে দেখে বুঝতেছো এটা অ্যাসিডের ঘনমাত্রা দেয়া আছে। যদি অচেনা কোনো কিছু দেয়া থাকতো যেটা তুমি জানো না যে এটা কি, তখনও বুঝবা যে এখানে যেটা দেয়া আছে ওই জিনিসটার ঘনমাত্রাই এটা দেয়া। ওখানে যদি বেসিক কিছু দেয়া থাকে, যেমন ক্যালসিয়াম ক্লোরাইড, বেরিয়াম ক্লোরাইড, বা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তো তখন বুঝবা যে এই জিনিসের ঘনমাত্রাটাই এখানে দেয় সামথিং এত মোলার। তো এখন তুমি দেখবে এর মধ্যে কি এইচ প্লাস আছে নাকি ওইচ মাইনাস আছে, কোনটা আছে, বা অ্যাসিড নাকি বেস। তারপরে তুমি বুঝবো এটা ওইচ এর ঘনমাত্রা মূলত। আর যদি এরকম থাকে অঙ্কটা, যদি এখানে এইচ প্লাস চায়, বাট এখানে যদি এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বদলে তোমাকে যদি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দেয়, যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা দেয়া থাকলো, তুমি কিন্তু এই ঘনমাত্রা সরাসরি এই যে পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ এইচ প্লাস এখানে বসাইতে পারবে না, কারণ এইখানে যে ঘনমাত্রা দেয়া আসে ওটা ওএইচ এর জন্য, নট এইচ প্লাস এর ঘনমাত্রা। তো এইচ প্লাস এর ঘনমাত্রা তোমাকে বের করতে হবে। কিভাবে বের করবা, এই যে ওএইচ এর ঘনমাত্রা, আর এখানে দেখবো কয়টা ওএইচ, যদি দুইটা থাকে তাহলে এখানে যে ঘনমাত্রা দেয়া আছে, এখানে 7.5 দেয়া আছে, মারতে ইচ্ছে করতেছে ল্যাপটপ মাঝে মাঝে। আচ্ছা, এখন দেখো যদি এইখানে যে অ্যাসিডটা দেয়া, এটার বদলে যদি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দেয়া থাকে, আমরা এখানে ছিলাম, তো এখানে কয়টা হাইড্রোক্সাইড আয়ন ডোনেট করবে এটা তুমি দেখবা। দুইটা করলে এটার সাথে তোমাকে 2 গুণ করতে হবে, আর যদি তিনটা থাকতো তাহলে 3 গুণ করতাম, একটা থাকলে 1 গুণ করতাম, এরকম। সেম ভাবে অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিডের বদলে তোমার যদি সালফিউরিক অ্যাসিড দেয়া থাকতো, সালফিউরিক অ্যাসিড কয়টা দান করতে পারে, 2টা হাইড্রোজেন, তার মানে ঘনমাত্রা তো একটা হাইড্রোজেনের জন্য দেয়া, তো ঘনমাত্রা তো আছে তোমার একটা হাইড্রোজেনের জন্য দেয়া, বাট এখানে আছে 2টা হাইড্রোজেন, তো 2টা হাইড্রোজেন দিলে তখন ওই যে কনসেন্ট্রেশন যেটা দেয়া থাকবে ওই কনসেন্ট্রেশনটাকে তুমি 2 দিয়ে গুণ করবা। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবো। অনেকেই হয় কি আমরা তাড়াহুড়ার ইয়াতে বা পরীক্ষার হলে নার্ভাসনেস বিভিন্ন কারণে আমরা এগুলা খেয়াল করি না, যে এখানে যে অ্যাসিড বা বেসটা দেয়া আছে ওইটা কয়টা হাইড্রোজেন আয়ন ডোনেট করতে পারবে, কয়টা হাইড্রোজেন আয়ন দিতে পারবে, এটা আমাদের মাথায় আসে না, আর আমরা চিন্তাও করি না। তাড়াহুড়া করে জাস্ট কোশ্চেনের অর্ধেক পড়েই ইমাজিনেশন দিয়ে নিজের মতো করে বানায় টানায় লেখা টিকা, তারপরে বলি আল্লাহ কি কঠিন কোশ্চেন হয়েছে, হ্যাঁ এই জন্য আমি পারি না। আমি তো ভাবছি এটা এমন হবে, যেমন তোমরা এই ক্লাস টেস্টের সময় বলছো না যে আমরা তো ভাবছি এটা অ্যাটমিক নাম্বার, এটা হচ্ছে গ্রুপ নাম্বার দেয়া 18 নাম্বার, তো 18 নাম্বারের উপরে আছে, এটা নিচে হবে ওইটা, মানে একদম কোশ্চেন না পড়ে নিজের কোশ্চেনে যে একটা অ্যাটমিক নাম্বার ওখানে লেখা আছে এটা তোমরা দেখোই নাই। হ্যাঁ, তোমরা হচ্ছে মানে কল্পনাতে বানাই নিছে, পরীক্ষার সময় এটা করবা না। যে কোনো পরীক্ষা, সেটা শুধু আমার এক্সামে না, হ্যাঁ দেখবা চাকরি বাকরির যখন পরীক্ষা দিতে চাও তখন এই ভুলগুলো অনেকের হয়, বা অ্যাডমিশন টেস্ট তো তোমাদের অলরেডি শেষ, যাই হোক ওই সময় আরো বেশি ভুল হয়, কারণ ওই সময় অনেক বেশি টেনশন থাকে যে আমার চান্স না পেলে কি হবে, বাসায় কি বলবে, এইসব টেনশনের ঠেলায় কোশ্চেন অর্ধেক বইয়ে অ্যান্সার করে তারপর বাসায় এসে দেখি হয় নাই। তো পরীক্ষার সময় কোশ্চেন ভালো মতো পড়বা এবং নিজের ইমাজিনেশনটাকে একটু সরায়া পরীক্ষার হলে মেধারে কাজে লাগাবা, তাইলেই দেখবা হবে। তো এখানে ঘনমাত্রাটা দেয়া থাকলে তোমাকে খেয়াল রাখতে হবে কি, এখানে যে তোমার অ্যাসিড বা বেসটা দেয়া আছে ওইটা কয়টা হাইড্রোজেন আয়ন দান করতে পারতেছে, বা বেস থাকলে কয়টা হাইড্রোক্সাইড আয়ন ডোনেট করতে পারতেছে। তো এইটার উপর ভিত্তি করে কিন্তু তুমি ঘনমাত্রাটাকে ফিক্সড করবা। যদি 2টা দেয় 2 দিয়ে ঘনমাত্রা গুণ করবা, 3টা দিলে 3 দিয়ে, আর 1 দিলে তো গুণ করার দরকার নাই। তারপরে হাইড্রোক্সাইড আয়নের জন্য যদি হয় তাহলে কিন্তু তুমি পিওএইচ আগে বের করবা। পিওএইচ বের করার পরে এখানে মাইনাস লগ হাইড্রোক্সাইড আয়নের যে ঘনমাত্রা ওইটা বসাবা, বসানোর পরে তুমি পাবা পিওএইচ এর ভ্যালু, আর পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু কত 14। তো এরপরে পিওএইচ এর মান এখান থেকে বের করে এটাকে বিয়োগ দিবা, তাইলে কিন্তু তুমি পিএইচ পেয়ে যাবা। তো এটাও অনেক সময় টুকটাক ক্লাসে, যেমন যখন ম্যাথটা আসে 30 জনের স্টুডেন্টের মধ্যে অনেকে এইগুলা 2-1 জন এরকম ভুল করবেই, খেয়াল করবে না বা ই করে না, এরকম করে যে সরাসরি পেজ বের করে ফেলে। তো এই ভুলটা যাতে তোমরা না করো আর কি।
এখানে কিছু কোশ্চেন আছে, এগুলো একটু দেখো, স্লাইড আমি দিয়ে দেবো না। কোশ্চেন গুলা একটু করবা, প্র্যাকটিস কোশ্চেন গুলা সহজ, যেহেতু পিএইচ ওইস এগুলো নিয়ে পারবা, এত কঠিন কিছু না, খুবই ইজি, আগেও করছো। এখানে একটা পিএইচ স্কেল দেখাইছে তোমাকে 0 to 14 পর্যন্ত ভ্যালু। H প্লাস যদি বেশি পরিমাণে H প্লাস থাকে তাহলে অ্যাসিডিক, আর বেশি পরিমাণে OH মাইনাস থাকলে তাহলে হচ্ছে এই যে নিউট্রাল। কোনটা নিউট্রাল? হচ্ছে 7A, কারণ নিউট্রালে H প্লাস এবং OH মাইনাস সমান পরিমাণে থাকবে। ওই সলিউশন গুলাকে আমরা কিন্তু নিউট্রাল বলি। যেমন আমরা ল্যাবে যে নিউট্রালাইজেশন রিঅ্যাকশনের যে মেথড গুলো টাইট্রেশন করছি প্রথম 3টা, ওখানে আমরা এন পয়েন্টে কি পাই? এন পয়েন্টে কিন্তু আমাদের H প্লাস এবং OH মাইনাস যে কয়টা থাকে সবগুলো নিউট্রালাইজ হয়ে যাচ্ছে। নিউট্রালাইজ হয়ে যায় দেখি কিন্তু এটাকে আমরা নিউট্রাল এন পয়েন্ট বলি। হ্যাঁ, তোমার এই যে কনিক্যাল ফ্লাক্সের মধ্যে তোমার নরমালি আমরা ল্যাবে যেটা নেই সেটা হচ্ছে OH মাইনাসটা কনিক্যাল ফ্লাক্সে রাখি। তো এরপরে উপর থেকে বুলেট থেকে আমরা কি ছাড়ি? একটা একটা করে H প্লাস আসে ফোটায় ফোটায়। H প্লাস গুলো একটা একটা না, আসলে অনেকগুলো একসাথে আসে। ও করে কি OH মাইনাস গুলোকে একটা একটা করে নিউট্রালাইজ করে ফেলে, দ্যাট মিন্স পানি বানায় ফেলে। তো যত আসতে থাকে OH মাইনাস আস্তে আস্তে কনিক্যাল ফ্লাক্স থেকে কমতে থাকে, এবং যেই পর্যায়ে দেখা যাবে কনিক্যাল ফ্লাক্সে কোনো OH মাইনাস থাকবে না তখনই তোমার নিউট্রাল পয়েন্ট, এবং ওই পয়েন্টটাই কিন্তু আমরা ডিটারমাইন করি। এই কারণে এন পয়েন্টে যখন তুমি মনে করো হোয়াইট কালার থেকে পিঙ্ক কালার বানাচ্ছ, খুব লাইট যখন কালার দেখা দিবে তখনই কিন্তু তুমি এন পয়েন্টটাকে নিবা। অনেকে করি কি আমরা, ও আচ্ছা কালার ভালো মতো বোঝা যাচ্ছে না, আরো 2 ড্রপ দে, আরো 3 ড্রপ দে, এরকম দেওয়ার পরে কালারটা একদম ডার্ক বানায় ফেলে। যেমন মিথাইল অরেঞ্জ দিয়ে, মিথাইল অরেঞ্জের লাস্টে কি আসার কথা? লাস্টে আসার কথা হচ্ছে অরেঞ্জ কালার, মানে রেড আর অরেঞ্জের যে মিক্সচারে যে কালারটা, ওই কালারটা আসার কথা। তো ওই কালারটা যখন যেই ফোঁটাটা দেওয়ার পরে কালারটা হালকা একটু এরকম অরেঞ্জ হয়ে যাবে, তখনই তোমাকে বুলেটটা অফ করে দিতে হবে। আর 1 ফোঁটা বেশি দেওয়া মানে তোমার 10% ইরোর বেশি চলে আসা। 10% ইরোর আসা মানে হচ্ছে কতগুলা মার্ক মাইনাস। বুঝতে পারছো? তো এটা জিনিসটা খুব খেয়াল করে করবা। কালার যখন হালকা চেঞ্জ হবে, মানে তোমার যেই কালারটা ছিল ওই কালার থেকে যখনই হালকা একটু চেঞ্জ আসবে, যেটা আসার কথা এন্ড পয়েন্টে কালার, তখনই তুমি সাথে সাথে বুলেট অফ করে দিবা। তো পিএইচ স্কেল সেই সেম জিনিস। এরপরে ক্যালকুলেশন, আবার এগুলো এক্সাম্পল গুলো একটু দেখো, যদি কোনো প্রবলেম ফেস করো নেক্সট ক্লাস আমাকে বলবা। এরপরে অ্যাসিড রেইন, যে ইম্পর্টেন্স পিএইচ ইন ন্যাচারাল ওয়ার্ল্ড, দ্যাট মিন্স পিএইচ যদি কম বেশি হয় তাহলে আমাদের কি কি সমস্যার সম্মুখীন আমরা হব। অ্যাসিড রেইন কাকে বলে বলো তো? বলতে পারবে নাকি? ম্যাম অ্যাসিড বৃষ্টি, ম্যাম সালফিউরিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড এগুলো যুক্ত হয়ে যখন ম্যাম বৃষ্টিটা হয়। এটা আসবে কোত্থেকে? ম্যাম বিভিন্ন রকম হতে পারে, যেমন বায়ু দূষণের যে কার্বন ডাই অক্সাইড, বজ্রপাতের ফলে যে উচ্চ তাপমাত্রায় বাতাসে নাইট্রোজেন অক্সিজেনের বিক্রিয়া, সেখান থেকে পানিতে। হ্যাঁ, আমরা যে মনে করো, হ্যাঁ বলো। ম্যাম ওই যে ওজোন স্তর ক্ষয় হয়ে যায় ম্যাম, ওই যে আপনার সব দূষিত পদার্থ যখন যায় ওজোন স্তর ক্ষয় হয়ে যায়, দেন হচ্ছিল ম্যাম ওইখান থেকে একটা বিক্রিয়া হয় ম্যাম। দেন হচ্ছিল অন দ্য টাইম যদি বৃষ্টি হয় তখন বৃষ্টির পানির সাথে ওই কেমিক্যালটা আর কি ম্যাম ভূমিতে হয়। এটা একটা কারণ আছে, এটা কারণ আমি শুনি না অবশ্য। মানে কি তৈরি হয়, কোন কেমিক্যাল তৈরি হয়? ম্যাম এক্স্যাক্টলি আমার এখন মনে আসতেছে না, আমি ইন্টারে থাকা অবস্থায় পড়েছিলাম ম্যাম। হ্যাঁ, আরো কারণ হচ্ছে এছাড়াও, ও যে বললো যে যখন আমরা কোনো বায়ু দূষণ করি, বায়ু দূষণ এখন কি কি কারণে হইতে পারে? যখন কোনো কিছু তুমি পোড়াচ্ছ, কোনো কিছু বার্ন করা মানেই ওখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। সেটা পাতা পোড়াইলেও হয়, গ্যাস পোড়াইলেও হয়, মানে যেখানে কম্বাশন রিয়াকশন হয় আর কি, যে কোনো অর্গানিক কম্পাউন্ড থাকে যেই সব তোমার ফুয়েলের মধ্যে, সেটা হোক তোমার মিথেন গ্যাস, হোক লাকড়ি, হোক পাতা, মানে যা দিয়ে রান্না করি না কেন ওগুলোর মধ্যে অর্গানিক কম্পাউন্ড যদি থাকে, যে অ্যালকেন টাইপের কোনো কম্পাউন্ড যদি থাকে, যেমন মিথেন গ্যাস যদি আমরা পোড়াই, তাহলে ওটা পোড়াই কি অক্সিজেনের হেল্পে, তারপরে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। তারপরে আমাদের যে ইটের ভাটা আছে ওখানে কিন্তু প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড, রো বরাবর একটা কলাম বরাবর একটা ডায়াগোনাল বরাবর, 3টা লুপ নিচে, 3বার লুপটা নিচে কাহিনী শেষ। হ্যাঁ নাহিদ বলো। সিএসসি ক্লাস, নাহিদ আসো? সিএসসি ক্লাস পড়া করতেছে নাকি কারো বুঝাইতেছে? নাহিদ
ম্যাম সরি ম্যাম, আমি আসলে একটু কথা বলছিলাম তো। কি কি নিয়ে লুপ কি আমি একটু বুঝি তো, হোয়াট ইজ লুপ? কিসের লুক এ ভাই? লুপ তো অনেক কিছু হয়, তুমি কি পড়াশোনার লুপ বুঝাচ্ছ নাকি বাস্তব লাইফের লুপ বুঝাচ্ছ? কিসের চক্র ভাই? কোন কোন চক্র? চক্রে পড়ছো? কোন চক্র বুঝাচ্ছ? লাইফ না চক্র ম্যাম, নাকি পড়া সিএসসি চক্র? কেমিক্যাল না ম্যাম, চক্র একটু ম্যাম। কথা বলতেছিলাম তো এই কারণে আসলে। খুব বুঝাইতেছে, নিজের ক্ষেত্রে কাজে লাগাও। আচ্ছা, সালফার ডাই অক্সাইড তৈরি হয় ইট ভাটা এগুলাতে, এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, কারণ ওখানে কিন্তু কয়লা পোড়ানো হয়। হ্যাঁ, ইট ভাটা গুলাতে আমাদের দেশে যা হয়, কয়লা পোড়াইলে বা এগুলায় কার্বন ডাই অক্সাইডের পাশাপাশি কিছু সালফার ডাই অক্সাইডও তৈরি হয়। এরপরে তোমার বিভিন্ন পাতা টাতা পচলে বা এগুলা ইয়া করলে ওখানে, এবং পাতা পোড়াইলেও ওখান থেকে কার্বন ডাই অক্সাইডের পাশাপাশি কিছু নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি হয়। তো এই জিনিসগুলো যখন বৃষ্টির পানির সংস্পর্শে আসে, কিছু কিছু কম্পাউন্ড, পুরাটা না করলেও কিছু হচ্ছে পানির সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড আর হচ্ছে কার্বনিক অ্যাসিড তৈরি করে। তো এই অ্যাসিডের লেভেলটা যত বেশি হবে তত কিন্তু মানে অ্যাসিড রেইনের মাত্রাটাও বাড়বে, পিএইচ মাত্রাটাও তত কমবে। আর এর ফলে ক্ষতিকর কি? ক্ষতি হচ্ছে বেশি অ্যাসিডিক হইলে ওখানকার মাটিতে মিশবে, আর মাটি যদি পিএইচ বেশি হয়ে যায়, ওইটা তো মাটি, ও তো গাছগুলো মাটি থেকেও কিছু পানি নিবে, তাই না? তো গাছগুলা কি হয়, পাতা টাতা সব ঝরে যায়, পুড়ে যায় আর কি, মোট কথা। তাইলে এরকম মাইলের পর মাইল যদি পুড়ে যায়, তাহলে এই গাছ থেকেই তো আমরা আমাদের খাবার দাবার কিছু সংগ্রহ করি। প্লাস এই অ্যাসিড গুলা পানিতে মিশলে, পানির পিএইচ যদি বেশি হয়, তাহলে ওখানে পানির যে জলজ প্রাণীগুলো আছে, মাছ বা এই ধরনের, এরাও তো হচ্ছে মরে যাবে। তার মানে সব দিক দিয়ে ক্ষতিকর। আর ন্যাচারাল আরো কিছু ক্ষতি আছে ফুড ছাড়াও, তোমার যে কোনো মনুমেন্ট, তারপরে কোনো বিল্ডিং এর যে চুনা দিয়ে কাজ করা বা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের কোনো স্ট্রাকচার, এগুলোও কিন্তু আস্তে আস্তে ক্ষয় হইতে থাকে, মানে দিনের পর দিন স্লোলি এগুলা ক্ষয় হইতে থাকে। তো এই সব ক্ষতিগুলা কিন্তু এই পিএইচ যদি ব্যালেন্স না থাকে তাহলে আমাদের ক্ষতি হয়, এই ধরনের ক্ষতিগুলো হইতে পারে। তাহলে মানুষের হিউম্যান বডিতে পিএইচ এর কি গুরুত্ব বলো তো? ম্যাম ত্বকে আছে, পাকস্থলীতে। ম্যাম রক্তের সাথে ম্যাম একটা রিলেশন আছে। রিলেশন আছে, ব্লাড জি ম্যাম। বাফার বলি যেটাকে। হ্যাঁ, ওইটার জন্য তো বাফার সলিউশন পড়তে হবে আগে, তারপর আগে বাফার সলিউশন পড়ে তারপর এটা পড়াবো। তো এখানে দেখো কিছু পিএইচ আছে, এগুলো একটু মনে রাখবা। যেমন তোমার এখানে হিউম্যান ব্লাডের পিএইচ হচ্ছে 7.41, তার মানে হিউম্যান ব্লাড অলমোস্ট নিউট্রাল বলা চলে, কিছুটা বেসিক, অ্যাসিডিক বলা যাবে না। ওশান ওয়াটার, লবণ পানি, ওশান ওয়াটার তো বেসিকই হবে। অ্যাসিড রেইন, যেহেতু অ্যাসিড রেইন তার মানে ওর পিএইচ কম থাকবে 5.6। মিল্কের পিএইচ 6.4, তার মানে মিল্ক কিছুটা অ্যাসিডিক বলা যায়। দেন হচ্ছে এই জন্য অনেকের ইয়াতে পেটে কিন্তু দুধ বা দুধের জাতীয় খাবার টাবার, দুধের জাতীয় খাবার হজম হইলেও দুধ অনেকেই হজম করতে পারে না, খালি খাইতে পারে না, এর কারণে অ্যাসিড তো অনেক সময় গ্যাস হয় বা অ্যাসিডিক, বেশি অ্যাসিডিটি হয়। সবার ক্ষেত্রে না, অনেকের ক্ষেত্রে আমি দেখছি এটা হয়। তারপর বিয়ার তো এগুলা তো পিএইচ কম থাকবে, ভিনেগারের পিএইচ তো কম, কারণ ভিনেগার পুরো অ্যাসিটিক অ্যাসিড। তারপর ডিস্টিল ওয়াটারের পিএইচ এখানে বলছে যে 4.5, এখানে মূলত মিনারেল ওয়াটারের কথা বুঝাইছে, আমরা ল্যাবে যে ইউজ করি ওটার কথা না। আর ল্যাবের আর একটা ওয়াটার আছে ডিস্টিল ওয়াটার ছাড়া, সেটা হচ্ছে ডিআয়োনাইজড ওয়াটার, ওইটা আরো বেশি পিওর। ওইটা হচ্ছে তোমার যারা থিসিস করে, তোমরা তো সিএস দিতে পারো, কেমিস্ট্রি থিসিস করে, প্রজেক্ট করে, তখন ডিআয়োনাইজড ওয়াটার ইউজ করে। ওটার মেশিন আলাদা, ওটা একদমই কোনো আয়ন থাকে না, ওইটার পিএইচ একদম 7ই থাকতে হয় আর কি, কারণ অনেক সেন্সিটিভ রিয়াকশন গুলা, এক্সপেরিমেন্ট গুলো আছে যেগুলো পানিতে যদি একটু ইম্পুরিটিস থাকে তাহলে হচ্ছে কাজ হবে না। ম্যাম আমাদের এক্সাম ছিল। হ্যাঁ